সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে সবার আগে এই রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নাঘরে কাজগুলো সামাল দিতে। তো ওদিকে তোমাদের দাদাভাইকে ডেকে দিলাম, ডেকে দিয়ে ও চলে গেল বাথরুমে মুখ ধুতে। আমি এদিকে ঢুকে পড়েছি যে যতটুকু পারি ওকে হেল্প করে দিয়ে এগিয়ে দিতে। তো সকালবেলা আমাদের দুজনকার আলাদা আলাদা করে ডিউটি ভাগ করে দেওয়া থাকে। তো আমার যে ডিউটিগুলো আছে সেগুলো আমি একটার পর একটা করতে থাকি, ওর যা ডিউটি আছে সেগুলো সে করতে থাকে। তো আমার ডিউটির মধ্যে সবার প্রথমে পড়ে যায় সেটা হচ্ছে এই যে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়ে এই যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে মুছে গুছিয়ে সব কিছু রেডি করে দিয়ে তারপর এদিকে জগের মধ্যে জল ভরা, বাকি আদার্স যে কাজগুলো আছে সবগুলো করা। তো এগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ, কারণ সোম থেকে শনি পর্যন্ত ডুগুর প্রত্যেকটা দিন স্কুল থাকে। আর এবছর তো ওর সকাল 7:30 থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো সেই জন্য ডুগুকেই প্রায় 7টার আগেই ঘুম থেকে উঠতে হয়, কারণ অ্যারাইভিং টাইম হচ্ছে ওদের 7:30। 7:30 আগেই স্কুলের জন্য 7:15 মধ্যে বেরোতে হয়। আর এবছর করেছি কি, ওকে বাড়ি থেকে না দিয়ে টোটোতে দিয়েছি। মানে ওকে এখন আর তোমাদের দাদাভাই দিতে যায় না, ওকে টোটোতে উঠিয়ে দিই, বাড়ি থেকে ওকে নিয়ে নেয়, সোজা স্কুলে গিয়ে ড্রপ করে দেয়, আবার স্কুল থেকে নিয়ে আবার সোজা বাড়িতে এসে ড্রপ করে দেয়। তো গতকাল রাত্রে এত গরম পড়েছিল যে তাড়াহুড়ো করে স্নান করে নিয়ে আর হাতের সামনে নাইটি খুঁজে না পেয়ে এই হাতে কাটা নাইটিটাই বের করে পরে নিয়েছি, যে এটা প্রায় টাইট হয়ে গেছে। তো হয়তো আর এবছর আমার পড়া হবে না, কারণ হচ্ছে অনেকটাই মোটা হয়ে গেছি। আর সেই যে গ্রিন টিটা খাওয়া শুরু করেছিলাম, আর কিছুদিন খাওয়ার পর আর খাওয়া হয়ে ওঠে না। সকালবেলা ওঠার পর এত যে কাজের চাপ পড়ে যায়, কারণ এই যে এখন মোছামুছি করছি, এগুলো মোছামুছি করার পর চলে যেতে হবে আমার আলাদা কাজের মধ্যে। আলাদা কাজ হচ্ছে এটাই যে প্রত্যেকটা ঘর ঝাড়ু করা, পরিষ্কার করা, এগুলো হচ্ছে আমার আলাদা কাজের মধ্যে পড়ে। তো তোমাদের দাদাভাইকে আগে সব কিছু রেডি করে দিয়ে যাবো, দেওয়ার পর তারপরে আমি আমার আদার্স কাজগুলোকে ধরবো। ঘরের ভেতরে এত ককরোচ হয়েছে যে প্রত্যেকটা জিনিস যতক্ষণ ভালোভাবে মেজে ঘষে ধুয়ে নেবো না ততক্ষণ মনে শান্তি হয় না। কারণ যখনই আমরা লাইট বন্ধ করার ধরো 10 মিনিট পরে যদি এসেই দেখি যে অনেক ককরোচ ঘুরে বেড়ায়। হ্যাঁ, ককরোচ যাতে ভাগানো হয় সেটার অনেক ব্যবস্থাই নেওয়া হয়েছে। তো সেটা কাজেও দেয় হয়, কিন্তু কিছুদিন পর আবার সেই একই উপদ্রব শুরু হয়ে যায়। তো পার্মানেন্টলি কীভাবে ভাগাবো সেটা বুঝে পাচ্ছি না। আর ডুগুর তো ককরোচ দেখলে প্রচণ্ড ভয় লাগে। সবথেকে বড় ভয় হচ্ছে ডুগুর এই ককরোচের দিকে আর হলো স্পাইডারের দিকে। তো ও যখন বাথরুমে যায় তখন যদি একটা ককরোচ দেখে তাহলে হয়ে গেছে, ও আর ওই বাথরুমে কোনোদিন আর ঢুকবে কিনা সন্দেহ আছে। তো যার জন্য ও যখনই বাথরুম যায় তার আগে তোমাদের দাদাভাই ভালোভাবে সাফ করে দেয় বা আমি ভালো করে সাফ করে দিই, তারপরেও যায়। সেটা সব দিকেই, সে বাথরুমে বলো, পটিতে বলো, আর যে কোনো জায়গায় বলো না কেন, প্রত্যেকটা জায়গায় তাই। ঘরের ভিতর যদি দেখে কোথাও ককরোচ, তো বিছানার এক কোনায় গিয়ে বসে থাকবে যতক্ষণ সেটাকে ভাগাবো না। শুধু ভাগালে নয়, ওর সামনে সেটাকে মেরে ওকে দেখাতে হবে যে এই যে এটা মেরে ফেললাম, এটাকে ফেলে দিতে হবে। তো তখন ওর সামনে সেটাকে ফেলে দিলে তবেই সে বিশ্বাস করবে যে হ্যাঁ ওটা নেই আর ঘরের মধ্যে। না হলে সেই একটা কোণে বসে থাকবে আর চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। যাই হোক, কথা বলতে বলতে আমার প্রত্যেকটা জিনিস মোছা হয়ে গেছে। আর এই যে দেখো ধরার কাপড়গুলো, এগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতেও কিছুটা হলেও নোংরা পড়ে থাকে। আর ভালোভাবে যদি না ধোয়া হয় না তো কীরকম যেন একটা মনে হয়। আর এদিকে আগের দিন রাত্রেবেলায় ডুগুর জন্য কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা আমরা প্রত্যেক দিন রাত্রেবেলা করে ভিজিয়ে রেখে দিই। ওর জন্য আলাদাভাবে বাসমতি চাল নেওয়া আছে, সেই চালগুলো রাত্রেবেলা যতটুকু পরিমাণ দরকার ততটুকু ভিজিয়ে রেখে দিই জল দিয়ে। কারণ আগের দিন রাত্রেবেলা যদি ভিজিয়ে রেখে দিই তাহলে পরের দিনটা খুব তাড়াতাড়িভাবেই ভাতটা হয়ে যায়। মোটামুটি 15 মিনিট সময় লাগে, 15 থেকে 20 মিনিটের কাছাকাছি সময় লাগে, তাতেই ভাতগুলো হয়ে যায়। আর যদি ভিজিয়ে না রেখে দিই, সকালবেলা যদি চালটা ভিজিয়ে করি, চালটা ভিজানোর সময় তো অনেকটা ধোয়ার একটা টাইম চলে যায় অনেকটাই, আর তার মধ্যে সেদ্ধ হতেও প্রায় আধ ঘন্টা লেগেই যায়। তো ওখানে টাইমটা অনেকটা সেভ করে ফেলি আমি। তোমরাও চাইলে করতে পারো, তোমাদের বাচ্চাদের যখন স্কুলে পাঠাও আগের দিন রাতেরবেলা ভিজিয়ে রাখতে পারো। আর ভিজিয়ে রাখলে আরও একটা সুবিধা কি, যে চালের মধ্যে যে পাউডার মিক্সড করা থাকে সেগুলো চলে যায়, আর সারা রাত ধরে ভেজানো থাকে, এতে বাচ্চাদের ক্ষতিটা কম হয়। তো যাই হোক, তোমরাও এটা করে নিতে পারো।
তো আমার দেখো যে বড়া হয়ে গেছে, আর টুকুর জন্য ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে জল যে আছে মগের মধ্যে, জলগুলো লাগবে আমাদের জগের মধ্যে, সরি মগ বলছি জগের মধ্যে। তো প্রত্যেকটা জগ কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে ফিল্টারও চালু করে দিয়েছি। এবার হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পালা। তো চটপট ঝাড়ুটা নিয়ে আসলাম, নিয়ে এসে যতটা নোংরা আছে সবগুলো ঝাড়ু করে ফেলে দিলাম। তো তোমরা হয়তো ভাবছো যে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে জল বসিয়ে দিচ্ছি, এদিকে ঝাড়ু দিচ্ছি। তো হ্যাঁ, হাতটা নোংরা হয়ে যাবে, ঝাড়ু দিলে হাতের মধ্যে কিছু নোংরা লেগে যায়, যার জন্য আমি আগে এই কাজগুলো করে নিই। আর যতগুলো নোংরা আছে সব যখন নিচে পড়ে যায় তখন সাইড করে আগে ঝাড়ুটা দিয়ে নিই। প্রথমে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে বাকি ঘরগুলো ধরে নিই। আজকে টুকুকে টিফিনে দেবো রুটি আর আলু ভাজা। তো রুটিটা যেহেতু এখনই গরম গরম করতে হবে, তার জন্য আগে আর আটা মেখে রেখে নিই। তো যেহেতু আমাদের একসাথেই সবার রুটি করা হয়, তো একসাথেই সব আটাগুলো মাখা হয়েছিল। আর এই আলু ভাজার জন্য আলু ভাজাটা গতকালকেই কেটে
হালকা একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়ে সেটা ফ্রিজের মধ্যে ঢুকে রেখেছি। এতে কি হয়, আলুটা মানে তাড়াতাড়ি করে ভাজাও হয় আর সময়টাও অনেকটা বেঁচে যায়। তো যাই হোক, মানে দুটো ট্রিক তোমাদেরকে বললাম যে খুব শর্ট টাইমে, খুব কম টাইমের মধ্যে টিফিন রেডি করে দেওয়া বাচ্চাদের জন্য। কারণ আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে দিতে হয়, তারপর রেডি করে দিতে হয়, সব কিছু খাইয়ে দিতে হয়। এখনকার বাচ্চাদের অনেক কিছু করে দিতে হয় আর টাইম টু টাইম মেনটেন করে সব কিছু করতে হয়। এতে প্যারেন্টসদের কিন্তু অনেকটাই চাপ পড়ে যায়। তো খুব শর্ট টাইমের মধ্যে যদি এতটা মানে শর্ট পদ্ধতিতে যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা টাইম বেঁচে যায় হাতের মধ্যে, আর বাচ্চাদেরকে একটু হলেও ওদের খেয়াল রাখা যায় বা সব কিছু ঠিকঠাক করে দেওয়া যায়। না হলে কি হয়, তাড়াহুড়ো করতে গিয়ে কিছু না কিছু ছাড়া পড়ে যায়, বা এমনও হয় যে হয়তো রোজ ছাড়া পড়ে না বা রোজ কিছু হয় না, তবে কিছু না কিছু দিন ধরো দেখবে হঠাৎ কোনো দিন কিছু একটা হয়তো ছাড়া পড়ে গেল বা কিছু একটা ভুল হয়ে গেল। তো এই ভুলগুলো যদি না হয় তার জন্য কিন্তু এই ছোটো ছোটো ট্রিকগুলো ফলো করা। তো আমি কিন্তু সে আগের থেকেই এই জিনিসগুলো করে এসেছি আর এখনও মানি। তার জন্য খুব কম টাইমের মধ্যেই আমাদের অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখো আমার টিফিনটাও রেডি হয়ে গেল স্কুলের জন্য। এদিকে ডুগু স্কুলে চলে গেল আর এদিকে আমি স্নান পুজো সব কমপ্লিট করে বসে পড়েছি মাকে একটু হেল্প করতে, সবজি কাটতে। তো আজকে হচ্ছে দুপুরবেলা মা আসবে, ভাই দুজনেই আসবে, কারণ মাকে ডাক্তার দেখানোর কথা আছে। তো শুধু ডাক্তার দেখানো না, মানে এর আগে যখন ডুগুর বার্থডে হয়েছিল তখন 1 সপ্তাহ আগে এসেই ডাক্তারটা দেখে নিয়েছিল, তখন কিছু টেস্ট লিখে দিয়েছিল, সেই টেস্টগুলো করতে হবে বলেছে। তো সবগুলো টেস্ট কিন্তু বলেছিল যে ঠিক অপারেশনের মোটামুটি 2 থেকে 3 দিন আগেই করতে, খুব একটা লম্বা গ্যাপ দিতে না। তো মার যেহেতু মানে সেন্টার থেকে ছুটি নেওয়া হয়নি অফিস থেকে, বা অনেক কিছু বাড়িতে ঠিকঠাক করে রাখা হয়নি, কারণ আমাদের ওই বাড়িতে তো আর কেউ নেই মা বাবা ছাড়া এখন। তো সব কিছু ঠিক করে নিজেকে সব কিছু করে রেখে তারপরেই তো আসতে হবে। তো সেই কাজগুলো করা হয়ে ওঠেনি বলে কিন্তু তখন আর অ্যাডমিট করানো হয়নি, অপারেশনটা করানো হয়নি, যার জন্য হাতে 1 সপ্তাহ টাইম নিয়ে কিন্তু মা বাড়িতে চলে গেছিলো। তো যাই হোক, আজকে আসবে পুরো ফাইনাল ইস্যু করে, এসেই আগে টেস্টগুলো করাবে। আর বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছে, কারণ যেহেতু টেস্টগুলো না খেয়ে করতে হবে তো বাড়ি থেকে না খেয়ে আসতে হবে। তো ওখান থেকে বলে দিয়েছিল যে হালকা কিছু মানে চা বিস্কিট এগুলো খেতে পারবে, ভারী কিছু খেতে না। তো মা চা বিস্কিট খেয়েই ওখান থেকে বেরিয়েছে। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা, এসে তারপরে টেস্টগুলো করাবে, কারণ আমাদের বাড়ি কিন্তু মোটামুটি এখান থেকে যাওয়া আসা যেতেই 3 ঘন্টার মতো লেগেই যায়। তো যাই হোক, মা এসে আগে সবার আগে ওখানে ভাইয়ের সঙ্গে টেস্টগুলো করাবে, টেস্টগুলো করে তারপর আমার এখানে আসবে। তো এখন যেহেতু হাতে টাইম আছে, তোমাদের দাদাভাই যেহেতু কিট্টুকে আজকে খাইয়ে দিচ্ছে, তো আমি ভাবলাম যে সবজিগুলো একটু কেটে দিই মাকে। তো তাড়াহুড়ো করে মাকে এই যে চাল কুমড়া ঘন্ট রান্না হবে, তো চাল কুমড়া এটা করা হচ্ছে, আর একটু আলু ভাজা কেটে দেবো। এই দেখো নিম গাছটা পুরোটা ছেড়ে দিয়েছে, আর উপরে এরকম ডালটা, আর ওই যে একটুখানি আছে এইটুকু রাখছে, এইটুকু কিন্তু পাতা ওখানে লাগাই আছে, মানে এইটুকু জায়গা পোর্শন কাটিনি। আর এই যে ডালগুলো এগুলো কেটে দিয়েছে, এখান থেকে আবার পাতা বেরোবে, এদিক দিয়ে নতুন পাতা গজাবে। তো সময় লাগবে নতুন পাতা গজাতে। সব ডালগুলো দেখো এখানে জমা করে রেখেছে, আর পাতাগুলো যেগুলো আছে এগুলো সব ওরা নিয়ে চলে গেছে, আর এই বড়ো ডালগুলো আছে এখানে। তো আজকে আবার ওনাদি কী করলো, সবগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এদিকটা এগুলো এই জায়গাটা ভর্তি ছিল, এই জায়গাটা এগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সবগুলো একসাথে করে জড়িয়ে এখানে এই জায়গাটার মধ্যে সবগুলো রাখলো, কারণ দেখতেও খারাপ লাগছিল, তো সবগুলো এখানে রাখলো। দেখা যাক এই ব্যবস্থা করা যায় এগুলোর।
সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকের আইটেম রান্না হচ্ছে ফুলকপি আলু তরকারি, আর দুপুরে সবজি তো রয়েছে। তো দুপুরে আজকে হয়েছিল ইলিশ মাছ, কচু, শোলা কচু যে আছে শোলা কচুর ডালটা দিয়ে আর আলু দিয়ে হয়েছিল ইলিশ মাছ। তো এবছর প্রথম ফার্স্ট মানে আজকে ইলিশ হলো আমাদের, মানে বাংলা মাসে যে বৈশাখ মাস থেকে শুরু হয় এই বছরের প্রথম ইলিশ মাছ খাওয়া হলো। তো তোমাদের দাদিভাই আজকে নিয়ে এসেছিলো বাজার থেকে। তো যাই হোক, মা আসে, ভাই আসে, ওরা দুপুরবেলা এসেছিলো। আসার পর এখন আছে, তো মাকে ডক্টর দেখানো হয়েছে, টেস্ট করানো হয়েছে, রিপোর্ট দেখানো হয়েছে, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে অপারেশনের ডেট দিয়েছে, অপারেশন করতে হবে কালকে। তো কাল সকালে যাবে মা অপারেশন করতে। তো আজকে তার জন্য লাইট খাবার খেতে বলেছে রাত্রেবেলা। তো লাইট খাবার বলতে কি, মাছ মাংস সেরকম কোনো কিছু দিচ্ছি না। তো এই ফুলকপি আলু তরকারি দিয়ে নিরামিষ ভাতেই একটু খেয়ে যাবে হালকা করে, খুব ভরা পেটে খাবে না, কারণ কালকে সকালে যেতে খালি পেটে যেতে বলেছে সকালবেলা, সেরকম টাইম দেয়নি, বলছে খালি পেটে যেতেই হবে। তো মার সমস্যা হয়েছে কি, মার যে পাথরটা হয়েছিল সেই পাথরটা টুকরো হয়ে গেছে, যেখানে একটা গোটা ছিল সেই গোটাটা টুকরো হয়ে এখন মানে অনেক গোটা হয়ে গেছে। তো যাই হোক, টুকরো হওয়াতে জিনিসগুলো একটু ছোটো হয়ে এসেছে। তো ওই কাটার যে একটা চিন্তা ছিল যে একটু কেটে করবে, সেই কাটারটা থেকে এখন মনে হয় মাইক্রো করবে হয়তো, সে হয়তো কিছু বললো না ডক্টর। তো যাই হোক, বললো হয়তো মাইক্রো করতে পারে, হয়তো আবার কাটতেও পারে, ঠিক নেই। তো যাই হোক, মা দিকে এখন রেস্ট করছে, আর মা তো প্রচণ্ড টেনশন হচ্ছে, টেনশনে মানে সাহস দিতে দিতে এখন মনে হচ্ছে যে মায়ের থেকে এখন আমি মা হয়ে যাচ্ছি, কারণ আমাকে মানে সাহস দিতে হচ্ছে। তো এদিকে আমি মুখে হাসছি, আর এদিকে মনে যে আমার কী হচ্ছে আমি সেটা বুঝতে পারছি, কারণ টেনশন তো একটু হবেই, যতই ছোটো অপারেশন হোক, তাই না? তো যাই হোক, মায়ের জন্য তো মুখে একটু হাসিটা রাখতেই হবে, নাহলে আমি যদি টেনশনে পড়ে থাকি তো মা আর বেশি করে টেনশন হয়ে যাবে। আর যেহেতু বয়স হয়েছে, এখন একটু টেনশনে হাই প্রেশার হয়ে যাবে, প্রেশারও আছে। তো এই হচ্ছে সমস্যা। তো ভাইকে বললাম রাতে আসতে, ও আসলো না। তো অ্যাকচুয়ালি মা আজকে আসেনি, মা এসেছিলো কালকে দুপুরবেলা। তো কালকে টেস্ট করিয়ে কালকে ডক্টর দেখেছিলো, তো কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি বলে আজকে এই কন্টিনিউ করছি। আর হচ্ছে কালকে সেই দুপুর পর থেকে তার আমি ব্লগ করিনি, মানে বিকালের পর থেকে রাতেরটা করা হয়নি, তো আজকে রাতে শ্যুট করে দিচ্ছি। তো কালকের আজকে দুটো মিলে আজকে ব্লগটা যাচ্ছে। তো যাই হোক, তো রান্না বসে দিয়েছি, এখন 8:30 বাজে। আর কালকে রাতে এসেছিলো দিদিরা, তো কালকে রাতে চিকেন হয়েছিল, ওরা খেয়ে গেছে। তো সেটা রেসিপিও রান্না করি, কারণ মুডটা একটু খারাপই ছিল কালকে রাত্রেবেলা। কিট্টুটা এত জ্বালাচ্ছে না খাওয়া নিয়ে, মানে ওকে খাওয়াতে বসাতে নিয়ে অনেক সমস্যা হচ্ছে। আগে যেমন কিছু জিনিস হাতে ধরিয়ে দিয়ে বেশি করে খাওয়াতাম সেরকম না, এখন ওকে অনেক বাহানা করছে। মানে কালকে রাতে এত কান্নাকাটি করেছে, এত চিৎকার চেঁচামেচি করেছে, যে ধারণার বাইরে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আগে, তারপর কথা বলছি আবার। তো এই যে হচ্ছে আমার কপি আলুর চেহারা, দুদিন আগে মাছ কেটে ফ্রিজে ভিজে রয়েছিল বলে এটা ফুলে ফুলে গেছে, এতটুকু ছোট থোপা এত বড় হয়ে গেছে। ঢেকে রেখে দিলাম, হতে থাকে এটা। এই যে ফুলকপি আলু তরকারি রান্না হয়ে গেছে, আর এদিকে আছে হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজা দুপুরের। এখানে ইলিশ মাছের ঝোল, দাঁড়াও দেখাচ্ছি। ইলিশ মাছের ঝোলটা আছে, তবে মাছ বেশি নেই, 2 পিস শুধু বেঁচে আছে। এই যে 2 পিস আর একটা লেজা আছে, ওঠাতেই একদম সেন্ট আসছে। তো এই যে এখানে মাছ ভাজা আছে, আর কাঁচা কলা ভাজা করেছিল একটু আছে, কিট্টুর মাছ ভাজা। এখানে কিট্টুর ডালিয়া গরম করে রেখে দিয়েছি ঠান্ডা করতে। আর এখানে আছে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আমি আগে কিন্তু ইলিশ মাছ বা কোনো কিছু কাটাওয়ালা মাছ খেতাম না, ছোটো মাছ খেতাম না, জানো? এটা হচ্ছে আমার একটা মানে উইক পয়েন্ট, যে আমি কোনোরকমই উঠে মাছ খেতে সেরকম খেতাম না। শুধু কাতল মাছ খেতাম, তবুও পেটের পিস খেতাম, গাদা খেতাম না, কারণ সেগুলোতে কাটা থাকতো। আর আমাকে কাটা বেশি দিত আমার বাবা পাশে বসে, আর বাস্ত মাছটা বলছে এটা খা ওটা খা, এটা দেখবি টেস্ট, ওটা দেখবি টেস্ট, এরকম হতো। তো আর আমি সবসময় রাগ করতাম যে আমি কারণ খাবোই না, ভালো লাগে না। আর ঝোল খেতাম না, আর শুধু আলু নিতাম, আলু দিয়ে মেখে খেতাম, বা শুধু মাছ ভাজা দিয়ে খেতাম, ঝোলে মাছ খেতাম না, ভাজা মাছ খেতাম, মানে অনেক বাহানা ছিল আমার। তো যাই হোক, এখন সব বাহানা চলে গেছে, এখন সব কিছু খাই, সব কিছু ভালো হয়েছে। তো এখন বুঝি যে তখন যদি খেতাম তাহলে হয়তো বেশি একটু ভালো হতো, তাই এখন ডুকুকেও বলি যে সব কিছু খেতে। কিন্তু
ডুবু সেই আবার একই বাহানা করে ভাজা মাছ খাবো, এটা খাবো না, ওটা খাবো না। তো এখন ভাবি যে এখন মানে আমার যতটা রাগ ওঠে নিশ্চয়ই তখনও বাবা মার তখনও ওদের ওই রাগটাই উঠতো, কিন্তু কিছু বলতো না। কিন্তু আমি বলতে চাই না, ডুবুকে বকে দিই। যাই হোক, রাগটা কন্ট্রোল হয় না, তাই বকে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, ডুবুকেও খেতে দিয়েছি, আর ওদিকে মা বাবা এখন ওদেরকেও খেতে দেবো, তারপর কিট্টুকে খাওয়াবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। কেমন হয়েছে বাবা ফুলকপিটা? খাওনি এখনো? খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? টেস্টি?